নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দ্রাদি ব্লগে সকলকে স্বাগত। শিরডি সাই বাবা মন্দির খুব জাগ্রত। বম্বেতে প্রিয়া থাকার পর আজ এতগুলো বছর ধরে শুধু আমরা ভেবেছি এবার নয় পরের বারে যাব, এইবারে নয় তার পরের বারে যাব, কিন্তু গিয়ে উঠতে পারিনি। কথাতেই আছে না, ঠাকুর না টানালে যাওয়া হয় না। এবারে বোম্বেতে গিয়ে শিরডি সাই বাবার কাছে মনে মনে ভেবেছিলাম যে যাব। প্রিয়াটার আমার এত শরীর খারাপ, সুস্থ হলেই যাব। তাই একটু সুস্থ হতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম শিরডি সাই বাবার মন্দির দর্শনে। আমি, প্রিয়া, বান্টি, জুন, ব্লু আর ওর দাদাই, মেয়ে জামাই নাতি নাতনিকে নিয়ে আনন্দ করে বেরিয়ে পড়লাম সাই বাবার দর্শনে। খুব আনন্দ, ছেলেদের স্কুল ছুটি, আমরা আছি। বেরোবার আগে নাতি নাতনিদের কত প্রোগ্রাম, গাড়িতে যাব, দাদাই কি খাবো কি নেব তার আলাদা করে ব্যাগ প্যাকিং। খুব ভালো, বাড়ির সবাই যদি একসঙ্গে যায় কতই না মজা হয়। ছেলেদের দুষ্টুমি হুটোপুটি গল্প নিয়ে আমরা এগিয়ে চললাম। প্রচণ্ড ভিড় ব্যস্ততা এই বোম্বের এই শহর ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম। যেতে যেতে নানান রকম গল্প, হাসি, তার সঙ্গে ছেলেদের হইচই। তাদের মধ্যে জুন, ব্লুর তো প্রশ্নের শেষ নেই, ওদের তো খুব মজা। পড়াশোনা তো নেই, এখন স্কুল ছুটি। আর খুব চিন্তার মধ্যে ছিলাম, প্রিয়ার শরীর খারাপ। ঠাকুরকে মনে মনে ভেবেইছিলাম যদি ও সুস্থ থাকে, এবারে যদি সম্ভব হয় তাহলে একটু সাই বাবার দর্শন করে আসবো। যাক, শেষ পর্যন্ত আগে পৌঁছাই, তাহলে জানবো বাবা টানিয়েছে। গাড়ির মধ্যে গল্প হাসি করতে করতে চললাম। খুব ভালো লাগছিল, মনটা খুব আনন্দ হচ্ছিল যে কী সুন্দর ঠাকুরের দর্শনও হবে আর পিকনিকও হবে, ঘোরা হবে, সব কিছু যেন একসাথে। শহর ছাড়িয়ে হাইওয়ে ওপর দিয়ে আমরা দুরন্ত গতিতে এগিয়ে চললাম, দুই পাশে দেখতে দেখতে। খুব ভালো লাগছিল। শহরের পরেই এই হিল, এত সুন্দর। যেতে যেতে আমরা রাস্তার এক পাশে দাঁড়িয়ে একটু টিফিনটা করে নিলাম। বাড়িতে সকাল সকাল চান টান করে বেরিয়ে পড়েছিলাম, খাইনি, কারণ খেলেই তো দেরি হবে। খাবার করে আমরা প্যাক করে নিয়েছিলাম। রাস্তার ব্রেকফাস্ট আমাদের ছিল লুচি তরকারি, আর তার সঙ্গে কিছু ফ্রুট ছিল। তা আগে লুচিটা খেয়ে তারপরে বললাম ফলগুলো পরে খাবো আর কি। তো রাস্তার মধ্যে এইভাবে খেতে খুব ভালো লাগে। প্রিয়া এক ফ্লাক্স চা করেছিল। খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, দুই পাশে দেখতে দেখতে, তার সাথে ছেলেদের হাজার প্রশ্ন, গল্প, প্রশ্ন, তাদের হইচই, সব মিলিয়ে যেন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। এইভাবেই আমরা বেশ চলতে লাগলাম গাড়ির মধ্যে। সবাই মিলে, বাড়ির যদি সবাই একসাথে থাকি, সেই পরিবেশটাই যেন একটু অন্যরকম হয়ে যায়, মনটা আনন্দে একেবারে ভরে যায়। এত ভালো লাগছিল, বেশ গল্প করতে করতেই আমরা এগিয়ে চললাম। খালি এবারে মনে হচ্ছিল কতক্ষণে আমরা একটু পৌঁছে যাব। আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম যেখানে আমাদের উদ্দেশ্য ছিল, সেখানেই আমরা এসে উঠলাম হোটেলে। হোটেলের নাম হচ্ছে 9 কয়েন। ওখানে একটু হোটেলের মধ্যে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাই বাবার দর্শনে। এখানে চলে এসেছি জুতো, ফোন সব জমা দিতে। তারপরেই আবার আমাদের লাইন শুরু হয়ে যাচ্ছে। সামনে এগিয়ে চললাম আস্তে আস্তে, যেখানে লাইন দিচ্ছে সবাই সেদিকে। কিন্তু বান্টি একটু ভিআইপি টিকিট কেটেছিল বলে আমাদের লাইনটা একটু ছোট হয়ে গেছিল। তাই বেরিয়ে আমরা সোজা এগিয়ে গেলাম। ভেতরে তো ফটো অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই বলে কোনো ছবি তুলতে পারিনি। সাই বাবার দর্শন করে আমরা আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম একটু মার্কেটে। মন্দিরকে ঘিরেই সব কিছু,
মন্দিরকে ঘিরে হোটেল, দোকান, শোরুম, মার্কেট, বেশ ভালো জায়গাটা। চারিদিকে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বড় বড় শোরুম আছে। খুব মার্কেট যেমন হয় বেশিরভাগই ঠাকুরের জিনিসপত্র। কিন্তু যাই হোক, বাজার হাটের নেশা তো সবারই থাকে। আমরা সন্ধ্যের সময় হাঁটতে হাঁটতে দুই পাশে কি আছে দেখতে থাকলাম। এখানে একটা বড় শোরুমে আমরা ঢুকেছি। প্রচুর ঠাকুরের মূর্তি আছে। সাই বাবার মূর্তি তো আছেই, অনেক রকম দেখতে পাচ্ছি আমরা। কিন্তু বাড়িতে এত ঠাকুর আছে যে আর তাদেরকে নিয়ে গিয়ে আর সেখানে বাড়াতে ইচ্ছে করলো না। ঠাকুর থাকাতে নয়, তাদেরকে সেই মতন আবার পুজো আর্চাও করতে হবে। শুধু দু চোখ ভরে দেখে গেলাম। বান্টি যেখানেই যায় সেখানেই ধূপ কেনে। ওখানে বাড়ির ঠাকুরের জন্য ধূপ কিনলো, আর আমরা একটু ঘুরে ঘুরে দেখতে থাকলাম। তার সঙ্গে তো এই যে আছে আমাদের দুটি রত্ন। নাতি নাতনিদেরকে নিয়ে এত মজাতে কাটলো, তেমনি ওদের জানার ইচ্ছে, দেখার ইচ্ছে শেষ নেই। প্রিয়া আমি এই কাপড়ের দোকান, এটা বড় শোরুম, ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এত ওড়নাগুলো টাঙানো ছিল সুন্দর সুন্দর ডিজাইনের। তো আমাদেরকে দেখে ভদ্রলোক একটার পর একটা আমাদেরকে ডিজাইন দেখাতে থাকলো। কেনার ইচ্ছে ছিল না, কারণ এখন এই ধরনের ওড়না আমরা তো আর ব্যবহারই করি না। ড্রেসের ফ্যাশনই তো সব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওনাকে বললাম আমরা দেখবো না, কিন্তু উনি বললেন না, কিছু মডেল আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, দোকান আমরা ঘুরতে থাকলাম যেমন হয়। দুই পাশে হাঁটতে হাঁটতে আবার এগিয়ে চললাম। তার সঙ্গে নানা রকম গল্প। খুব ভালো লাগছিল। প্রচুর লোকজনের ভিড়। ওখানে পাশাপাশি সবাই বলছে যে 12 মাসই নাকি এরকম ভিড় হয়। সাই বাবার দর্শন 12 মাস থাকে, এর কোনো সিজন অফ সিজন নেই। শিরডিতে এসে সাই বাবা দর্শন করার পর নাকি ওখানে শনি সিগনাপুর বলে আছে জায়গা, যেখানে বড় ঠাকুরের মন্দির আছে, সেখানে নাকি যেতে হয়। তো বাধ্যবাধকতা নেই, কিন্তু অনেকে বলছে না, ওখানে নাকি যাওয়াটা খুব ভালো। ফুচকার দেখতে পেয়েছি। যেখানেই যাই ফুচকার লোভ তো সামলাতে পারি না কেউ, ও তো খেতেই হবে। বান্টিকে দিকে গাড়ির ব্যবস্থা করছে, পরের দিন আমরা বেরোবো বলে। কোথায় কোথায় যাব সেসব ট্যুরের জন্য গাড়ি দেখছে, আর আমরা ঘোরাঘুরি করছি। ওখান থেকে অনেক দিকে ঘোরার জায়গা আছে ঠিকই, কিন্তু আমাদের তো পিয়ার শরীরটা ভালো ছিল না বলে, আর বাচ্চাদেরও অত ধকল সহ্য হবে না, আর যেটাই মেন উদ্দেশ্য ছিল আমাদের সাই বাবার দর্শন, সেটা হয়ে গেছে। পরের দিন আমরা বেরিয়ে চলে এসেছি শনি সিগনাপুর মন্দিরে। সেখানেও কিছু নিয়ম আছে। সেখানে নাকি বাড়িতে সব বাড়ি দরজায় নাকি তালা থাকে না, দরজা জানলা খোলা থাকে। এই হচ্ছে মন্দির। মন্দিরে কিন্তু মাথার কোনো ছাদ নেই। এই রোদের জন্য একটু ওপরে একটা তিরপল দিয়ে দিয়েছে, কিন্তু ঠাকুরের মাথার মধ্যে কোনো ছাদ নেই। প্রচণ্ড ভিড়। দূর থেকে শুধু মানুষের ভিড় দেখতে পাচ্ছি, এখনও অবশ্য ঠাকুর দেখা যায়নি। কিন্তু পাশাপাশি যেমন হয় গল্প সবাই বলছে নিজেদের মধ্যে। আমরাও জিজ্ঞেস করছিলাম যে কী ব্যাপার, কী ঠাকুর। তো বড় ঠাকুর, আমরা তো যথারীতি শনি ঠাকুর বলি না ঘরের মধ্যে, তাই বড় ঠাকুর বলছি। তো এখানে কোনো মূর্তি নেই। শুনছি যে এখানে একটা বড় কালো রঙের পাথরের শিলা আছে, আর সেখানে জল নয়, শুধু সর্ষের তেল মাথায় ঢালা হয়। আমরাও যে পুজোর ডালি নিয়েছিলাম তাতে সর্ষের তেল ছিল, কালো তিল, কালো কাপড়, নারকেল, এই সব ছিল পুজোর সামগ্রী। যেখানে যেখানে যেটা বললো সেখানে আমরা সেইভাবেই দিয়ে গেলাম। আর তেলটা এই ঠাকুরের ওপরে, মাথার ওপরে নাকি ঢালতে হয়। প্রচুর তেল, সবাই মানে বোতল বোতল তেল ঢালছে। আর সেরকম প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি হচ্ছে, বাচ্চাগুলোকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। তাই পুজোর ডালিগুলো বান্টির হাতে একটা,
আর ওর বাবার হাতে একটা দুজনে দুটো দিয়ে আমরা এগিয়ে গেলাম, বাচ্চাগুলোকে সামলে সামলে একটু এগিয়ে চললাম। যাই হোক, ঠাকুর দর্শনও আমাদের হলো, দেখলাম, বেশ ভালো লাগলো। আমাদেরও জানা ছিল না যে এইরকমভাবে বড় ঠাকুরের এত বড় মন্দির হয় আর মানুষ এত বেশি মানে। আমরা তো একটু ভয় ভয় করে আমাদের, বড় ঠাকুরের ধারে কাছে তো যেতেই পারি না। দর্শন হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা আবার পরের গন্তব্যস্থলে যেতে চাই, মানে শুরু করলাম। বাইরে ভীষণ রোদের তাপ। ওখান থেকে বেরিয়ে আমরা এবারে যাব ইলোরা কেভে। অনেক ওপরে আমরা উঠে গেছি, পাহাড়ের ওপর একটু দিয়েই গাড়ি চলল। দূরটা বেশ দেখতে সুন্দর লাগছিল, তার সঙ্গে বাচ্চা দুটোর গাড়িতে হুড়োহুড়ি, ওদের খেলাধুলো, গল্প গুজব নিয়েই কতটা সময় আমাদের কেটে গেল। নতুন জায়গা, বাইরেটা দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। ব্যাস আমরা এসে পৌঁছলাম ইলোরা কেভে। সেখানেও প্রচণ্ড ভিড়, গাড়ি পার্ক করছে। আমরা নেমে পড়লাম, যাব এবারে ভেতরের দিকে, পার্কের ভেতরে। কারণ কেভকে ঘিরে একটা বাউন্ডারি টিকিট তো সব জায়গাতেই ব্যবস্থা আছে, তাহলে আমরা সেদিকেই একটু এগিয়ে চললাম। এখানেও কত ভিড়, প্রচুর লোকজনের সমাগম একেবারে। এই যে আমরা এসে পৌঁছলাম ইলোরা কেভে। ওহ, কি দুর্দান্ত জায়গাটা লাগছে, দূর থেকে বেশ লাগছে, অনেকটা এলাকা জুড়ে। প্রিয়া বলল চলো আর একটু কাছে যাই, তাহলে আর একটু ভালো দেখতে পারবে। ভেতরে সিন সিনারিগুলো খুব সুন্দর। শুধু ভয় ভয় ছিলাম, প্রিয়াকে বললাম একটু আস্তে আস্তে হাঁট, তোর তো এত জোরে চলবে না। কিন্তু বাচ্চাদের তো তাড়াতাড়ি চলো, ওদের তো আর ধৈর্য থাকছে না। এই বলে সব গল্প করতে করতেই আমরা এগিয়ে চললাম গুহার দিকে। বেশ অনেকটাই রাস্তা, আশেপাশে আরও অনেক গুহা আছে, তো এটাই তার মধ্যে একটু বড় আর কি। গুহার গেটের কাছে গিয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম। ওটাই তো হয় সব সময়ের সঙ্গী, কখন কোথায় আছি তারই স্মৃতি। তো বান্টি প্রিয়া খুব ভালো ব্যবস্থা করেছিল বলে কোনো অসুবিধা হয়নি, গাড়ি, হোটেল। প্রিয়ার শরীরটা ভালো না থাকার জন্য সব রকম ব্যবস্থা করেছিল। সব থেকে আদরের হচ্ছে নাতি নাতনিদের নিয়ে বেড়াতে যাওয়া। ওদের প্রশ্নের ছড়াছড়ি, জুন একটু বড় হয়েছে বলে ওর কিউরিসিটির শেষ নেই। প্রচুর প্রশ্ন, প্রচুর জিজ্ঞাসা। ভালো একটি সঙ্গী পেয়েছিল দাদাইকে, দাদাইয়ের হাত ধরে ধরে তাই সমস্ত ঘুরতে থাকলো। বড় হয়ে আমাদেরও বেশ ভালো হয়েছে, একটি বন্ধু হয়েছে। ছেলেটি ছোট, একটু চঞ্চল, তাই ওটাকে ওর বাবাই সামলাচ্ছে। আমি বলেছি একটাকে বান্টি দেখো, একটাকে ওর দাদাই দেখুক। আমি আর প্রিয়া ধীরে সুস্থেই চলতে লাগলাম। আর এই দেখতে দেখতে বেশ কিছুটা সময় গেল। যেদিকেই তাকাচ্ছি মনটা একেবারে ভরে যাচ্ছে, এত ভালো লাগছিল যেন পুরনো দিনে, ইতিহাসে আমরা ফিরে গেছি। বই তো পড়েছি, চোখে দেখাটা অন্যরকম। সেখানেও তো প্রচণ্ড ভিড়, কি দারুণ সব স্মৃতি। ওই যে ও দাদাই ব্যস্ত হয়ে গেছে জুনকে নিয়ে, ঘুরে ঘুরে সব দেখতে থাকলো আর একটার পর একটা প্রশ্নের জবাব দিতে থাকলো। কি সুন্দর লাগছে দেখতে। যাক, একটা সাই বাবার ওখানে আমাদের যাওয়ার এতটা ইচ্ছে ছিল, দর্শন করার পর এই যে ঘোরা হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। একটু একটু করে প্রিয়াও এগোতে লাগলো, ওকে বারণ করছি
বান্টি ব্লুকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, জুনও ঘুরে ঘুরে কত কথা কত প্রশ্ন। যাক, ভালোই হয়েছে, একটা সঙ্গী পেয়েছে। আমাদের তো এত দম নেই বাবা, ঘুরতেও ইচ্ছে করছে কিন্তু প্রচণ্ড রোদ গরম, তার সঙ্গে তো শরীরও তো সবসময় পারমিট করে না। আর প্রিয়াটার তো শরীর ভালো ছিল না, তাই আমি একদম না, ওই এসেছি এটাই অনেক ধকল হয়ে গেছে ওর জন্য। কি সুন্দর লাগছে দেখতে, কি ভিড়, কত ট্যুরিস্ট, তবুও কি মন মানে। জুন তো জিদ করতেই থাকলো, না যাব, ভেতরে যাব, ওপরে যাব, উঠবো। এখনও দাদাইকে বললাম যে ঠিক আছে, যতটা সম্ভব হয় যাও, আমরা নিচে থাকছি। বান্টিকে বললাম তুমি ছেলেটাকে ধরবে, সবটাই ও দাদাইয়ের হাতে ছিল না। কি সুন্দর ছবিগুলো লাগছে দেখতে, খুব ভালো, খুব আনন্দ করলাম আমরা। বান্টি এত ভালো ব্যবস্থা করেছিল যে কিছু বুঝতেই পারলাম না। জুন গেল, দিদি ওইদিকে চলো, ঠিক আছে চলো, দেখছি ওইখানে কি আছে আমি দেখব। ওরা কোথার থেকে বেরোচ্ছে, কোথায় উঠছে, না এর ভেতরে আবার একা একা ভয়ও করছে, মনে হচ্ছে অন্ধকারের মধ্যে আর ঢুকবো না বাবা। সবাই ঢুকছে, জুনকে নিয়ে আমার আর সাহস হলো না, থাক। তার মধ্যে আবার এদিকে ডাকাডাকি করতে লাগলো, আমি ঠিক আছে চলো ওদিকে যাচ্ছি, মা যাচ্ছে, দাদা যাচ্ছে, আমরা ওদিকে যাই। এই স্তম্ভটি 20 টাকার নোটের মধ্যে এই ছবিটি থাকে। এত ভালো ছবিগুলো, যেন নিখুঁত একেবারে। কত ভিড়। আস্তে আস্তে করে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। ছেলেরা কি মানছে, ছেলেদেরও সেই এদিকে চলো ওদিকে চলো সব দৌড়ঝাঁপ শুরু করেছে, কিন্তু আমাদের তো ক্ষমতার বাইরে, ভয়ও করছে। তাও তো দাদার শরীরটা ভালো না থাকলেও ওদেরকে নিয়ে ভুলে গেছে, এখন একদম ফিট, সমানে জুনকে নিয়ে নিয়ে ঘুরছে। আর বান্টিকে বললাম ছেলেটাকে হাতে রাখতে, ও তো আরেক চঞ্চল, দুজনকে একসঙ্গে নিয়ে থাকলে পারবে না। এতদিনের পুরনো সব স্তম্ভ হয়ে গেছে একবারে ভেঙে চুরে, কিন্তু যেটুকু আছে সেটুকুই যেন কত সুন্দর, নিখুঁত। এই এক দুষ্টু বেরিয়ে এলো কোথার থেকে, কীরকম লোহার রেলিং দিয়ে এগুলোকে বেঁধে রেখেছে, যেন মনে হচ্ছে পড়ে পড়ে যায় যদি, সেই জন্য নাকি জানি না, চারিদিকে যেন লোহা দিয়ে যে বাঁধা আছে। একটা একটা করে প্রশ্নের তো শেষ নেই, কী ছবি, কেন এরকম পড়েছে, কেন ধরেছে, কে কী ব্যাপার, সব ওই দাদাইয়ের সঙ্গে। এটি নটরাজ, দাদাই বলতে শুরু করলো, আর ওই জুন দেখতে দেখতে গেল। কেন হাত ধরেছে, এই যে সব নারায়ণের ছবি, সব প্রতিটি প্রশ্নের উত্তরও দাদাইকে দিতে হয়েছে। এত উৎসাহ, আরও বলছে আরও ওপরে যাবো, আরও ঘুরবো, না বাবা আর নয়, যা দেখেছি এটাতেই মনের অনেক শান্তি নিয়ে যেতে হবে। এই যে আমরা একদম নিচে আছি, ওরা এত উপরে উঠে গেছে। সত্যি ইতিহাস তো বইয়ে পড়ে থাকি, পড়া হয়েছে, কিন্তু সামনাসামনি দেখলে একটু অবাকই লাগে। এখন তো আর রাজার রাজত্ব নেই, কিন্তু রাজাদের জিনিসগুলো দেখে কেমন লাগে যেন, কেমন ছিল সবাই। এই যে সব চারিদিকে ছবি তোলার হেরে, বান্টিকে আবার বোধহয় কেউ দিয়েছে ছবি তুলতে, তুলে দিচ্ছে। আমি আর প্রিয়া নিচে ঘোরাঘুরি করছি। কত উপরে ওরা উঠে গেছে, যা খাড়ায় সিঁড়ি, পাথর কেটে কেটে সিঁড়ি, উঠতেও ভয় করছে। ছেলে মেয়েগুলি
ওদের তো দেখতে ভালো লাগবে, ওরা তো জিদ করবে, তাই আর ওদেরকে দিয়েই পাঠালাম। কি ভালো ছবিগুলো এসছে। আবার স্ট্যাচুগুলির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম স্মৃতি হয়ে থাকার জন্য। ব্যাস পরের দিন আবার আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। দুদিনের ছুটি শেষ। 9 কয়েন। এই হোটেলের যিনি মালিক তার মাকে সাঁই বাবা দিয়েছিলেন 9টি কয়েন, তাই এই হোটেলটির নাম 9 কয়েন। হোটেল থেকে বেরিয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম গন্তব্যস্থলে। 2 দিন খুব মজা করে কাটলো, হই হই করে কাটলো। নাতি নাতনি মেয়ে জামাই, ও সত্যি আনন্দ যেন ধরে রাখা যায় না। হাসি গল্প হইচই খাওয়া সব নিয়ে যেন একটা দারুণ পরিবেশ। 2 দিন ভীষণ আনন্দে কাটলো। যা যা ঘুরলাম দেখলাম সেই সব কথা আলোচনা গাড়ির মধ্যে সমানে ঘুরে ফিরে বলতে শুরু করলাম। ব্যাস আর কি, তাহলে আজ এই পর্যন্তই। এই ব্লগটি কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্টের মধ্যে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।